গত কয়েকদিন ধরে বাংলাদেশের পরিস্থিতি একেবারে উত্তপ্ত। কোটা সংস্কারের দাবিকে সামনে রেখে আন্দোলন, ছাত্র আন্দোলন গোটা দেশে ছড়িয়ে পড়েছে। এর নেপথ্যে ঠিক কি কি কারণ রয়েছে সেই বিষয়েই বিশ্লেষণ করব আমি, ইন্দিরা এবং স্বপন, আমরা দুজনে রয়েছি এই মুহূর্তে। এর পেছনে কি কারণ রয়েছে, আসল কারণ কি? এর পেছনে কি চীন, পাকিস্তান, আমেরিকা নাকি ভারত? আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞের অধ্যাপক ইমন কল্যাণ লাহিড়ী। আপনাকে স্বাগত জানাই আজ তাক বাংলায়। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ হিসেবে এর পেছনে আপনার কি মনে হয় আসল কারণটা কি? দেখুন, জিওপলিটিক্যালি বাংলাদেশ খুব স্ট্র্যাটেজিক একটা পজিশনে লোকেটেড। অর্থাৎ একদিকে ভারত, অন্যদিকে ভারতের আরেকটি অংশ, দক্ষিণে সমুদ্র এবং মাথার ওপরে কিছুটা গেলেই চীন। অর্থাৎ এই যে স্ট্র্যাটেজিক লোকেশন, এই লোকেশনটা যেমন ভারতের জন্য খুব প্রয়োজনীয়, চীনের জন্যও খুব বেশি করে প্রয়োজনীয়। আমরা জানি যে ইদানিং যে সমস্যাটা বাংলাদেশে হলো, সেটা আমার ব্যক্তিগত মত অনুযায়ী মনে হয় না যে এটা শুধুমাত্র বাংলাদেশের কিছু সংখ্যক ছাত্রছাত্রীর দ্বারা গঠিত একটি আন্দোলন। এই আন্দোলনের পেছনে সবচেয়ে বড় রকম ভাবে যদি আমরা ইতিহাস দেখি, তাহলে দেখতে পাবো ৭১-এর পরবর্তী সময় দীর্ঘদিন ধরে চীনের একটা মদত ছিল এবং পাকিস্তানি ISIS এর একটা মদত ছিল। এবং আরো বড় কথা যেটা আমার মনে হয় যে বাংলাদেশে এই নির্বাচনের আগে শেখ হাসিনাকে নিয়ে বা আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় অংশগ্রহণ ছিল। তারা বারবার বিব্রত করেছিল বাংলাদেশ সরকারকে, যখন শেখ হাসিনা তখনও প্রধানমন্ত্রী ছিলেন, এবং ভারত রুখে দাঁড়িয়েছিল। স্ট্র্যাটেজিক্যালি ভারতের কোনো রকম প্রয়োজন নেই যে বাংলাদেশের মাটিতে এ ধরনের হামলা পরিচালনা করার, কিন্তু ভারতের স্থিতাবস্থা, ভারতের যে সার্বিক স্থিতাবস্থা, ভারতের যে আভ্যন্তরীণ সার্বভৌমত্ব, সেটা নষ্ট করার জন্য কিন্তু বারবার বাংলাদেশের মাটি ব্যবহার করা হয়েছে। আমার মনে হয় এবারের ঘটনাও খুব একটা বেশি বড় ব্যতিক্রম নয়। ইমনবাবু, ঠিক এই জায়গা থেকেই আপনি যেই জায়গায় কনক্লুড করলেন, ভারতের যে স্থিতাবস্থা, সেই স্থিতাবস্থার জন্য বর্তমান যে সরকার আওয়ামী লীগের, শেখ হাসিনার যে নেতৃত্বে যে সরকার, সেই সরকারের স্থায়িত্বে বা স্টেবিলিটি থাকা অনেক বেশি জরুরি। এবারে দেখা যাচ্ছে কোথাও কি ভারত বিরোধী আন্দোলন এর থেকে একটা মাথাচাড়া দিতে পারে। মানে এই বাংলাদেশের আন্দোলনেও কিন্তু এটা লক্ষ্য করা গেছে যে ছাত্ররা, যাদেরকে আন্দোলনে নামতে দেখা গেছে রাস্তায়, যারা কোটার বিরুদ্ধে যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে, তাদের ওই পোস্টারেও ব্যানারেও সেখানেও কিন্তু ভারত কথাটা উল্লেখ রয়েছে। মানে ভারতের বিষয় সেখানে প্রতিবাদ কোথাও না কোথাও শোনা গিয়েছে। তো কোথাও কি এটা ভারত বিরোধী একটা চক্রান্ত বলেও মনে হয়, মানে আন্তর্জাতিক দিক থেকে? নিশ্চয়ই, যেখানে এই আন্দোলনটা শুরু হয়েছে বাংলাদেশের মাটিতে, যে যারা আন্দোলন করছেন তরুণ প্রজন্ম, তারা হয়তো অনেকেই ৭১ সালটা দেখেনি, তারা ৫০-এর দশকের ভাষা আন্দোলন দেখেনি, তারা মুজিবুর রহমানের ভাষণ শোনেননি, কিন্তু তারা ভুলে যাচ্ছে যে এই বাংলার মাটিতে খুব বেশি দূরে যেতে হবে না, যাদবপুর থেকে একটু এগোলেই রামগড় আছে, যেখানে একটি জায়গা আছে যেখানে একটি মুজিব থেকে লক্ষ মুজিবের গানের সুর দেওয়া হয়েছিল, গানটা লেখা হয়েছিল এবং পরের দিন আকাশবাণীতে কিছুদিনের মধ্যে সেটা ব্রডকাস্ট করা হয়েছিল, যখন শেখ মুজিব তার বিখ্যাত মার্চের ভাষণ দিচ্ছিলেন। অর্থাৎ নতুন প্রজন্ম ভারতের যে অবদান সেটা কিন্তু এখনো জানে না, তাদের ভুল বোঝানো হচ্ছে। এবং বিশেষ করে জামাত সংগঠন, যেটা খুব উদ্গ্রীব, যারা বিএনপি দ্বারা মদতপুষ্ট, যারা পাকিস্তান দ্বারা মদতপুষ্ট, তারা এই ধরনের ভারত বিরোধী কার্যকলাপ বাংলাদেশের মাটিতে চালিয়ে যাচ্ছে। কিন্তু এটা তারা বুঝতে পারছেন না, ভারতবর্ষ ৭১ সাল থেকে একটি বন্ধু রাষ্ট্র বাংলাদেশের, এবং এটাও তারা বুঝতে পারছেন না যে ৭১-এর যুদ্ধের পর ভারতবর্ষ একটিমাত্র দেশ যারা কোনো সৈন্য ওখানে রাখেনি। হাজার হাজার বাংলাদেশিকে পশ্চিমবঙ্গে রিফিউজ দেওয়া হয়েছিল, তাদের আমরা শরণার্থী হিসেবে গ্রহণ করেছিলাম, তাদের আবার ফিরিয়ে দেওয়া হয়েছিল বাংলাদেশে যথাযথ মর্যাদায়। নতুন প্রজন্মের কাছে এই ধারণাগুলো যাচ্ছে না। সুতরাং নতুন যে ভাবনা,
যে এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার যুগ বা এই ধরনের যুগের মধ্যে আমরা ঢুকে গেছি, তখন জামাত বা এই ধরনের সংগঠন চীনের মদতপুষ্ট হয়ে, পাকিস্তানের মদতপুষ্ট হয়ে ভারত বিরোধী কার্যকলাপগুলো চালিয়ে যাচ্ছে। ইমনবাবু, এখান থেকে যে প্রশ্নটা উঠে আসছে, আমরা চীনকে দেখেছি যেভাবে তারা শ্রীলঙ্কাকে ব্যবহার করেছে, যে প্রচুর টাকার ঋণ, তারপরে তাদের সেই বন্দরে গিয়ে একটা জাকিয়ে বসার চেষ্টা। কিন্তু বাংলাদেশকে যদি আমরা ধরে নিই যে এখানে প্রচ্ছন্ন একটা সেই রকম ইঙ্গিত যদি চীনের দিক থেকে আসে, তাহলে কারণটা কি হবে বলে আপনার মনে হয়? কেন এই ধরনের একটা কাজ করতে চাইবে চীন? কারণটা কি, উদ্দেশ্যটা কি? চীনের চিরকালের নীতি, আমরা যদি মাও জেদুংয়ের নীতি দেখি তাহলে দেখব সেই সময় থেকে ডেং শিয়াওপিং যদিও অর্থনৈতিক রিফর্ম এনেছিলেন এবং পরবর্তীকালে চীনের যে আজকের এই আর্থিক অবস্থা তার জন্য অনেকটা অবদান রেখেছেন, চীনের একটা ঘোষিত নীতি হচ্ছে এনসার্কেল ইওর এনিমি ফ্রম আউটসাইড অ্যান্ড ডেস্ট্রয় ইওর এনিমি ফ্রম ইনসাইড। অর্থাৎ আভ্যন্তরীণভাবে তোমার শত্রুকে তুমি ধ্বংস করো, বাইরে থেকে তোমার শত্রুকে ঘিরে নাও। চীন এইটুকু বুঝে গেছে যে ভারতবর্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশের হাত ছাড়বে না। তারা যতই মেট্রোতে ইনভেস্ট করুক বা অন্যান্য জায়গায় ইনভেস্ট করুক, শেখ হাসিনা এইটুকু বুঝে গেছেন যে বাংলাদেশের গণতন্ত্র রক্ষার ক্ষেত্রে ভারতের অবদান যেই সরকারে থাকুক ভারতে, সেটা কিন্তু অনস্বীকার্য। সুতরাং চীন এটা কোনোদিনই মানেননি এবং চীন একসময় ভারতের বিরুদ্ধে কাজ করতে গিয়ে এলটিটি থেকে শুরু করে ওদিকে উলফা সবাইকে সমর্থন করেছে। চীন একসময় বহু সমস্যা আমাদের টেরিটরি নিয়ে করেছে এবং আমরা জানি বহু উলফার নেতাকে তারা আশ্রয় দিয়েছে এবং অনেক সময় বিএনপির আমলে এগুলো বাংলাদেশের মাটি থেকে পরিচালিত হতো। আজকের বাংলাদেশ, এবং এটাও ভুললে চলবে না, শেখ হাসিনার সম্পূর্ণ পরিবারকে যারা নির্মূল করেছিল, যারা একেবারে মৃত্যুর মুখে ঢেলে দিয়েছিল, সেই শেখ হাসিনা আজ প্রধানমন্ত্রী এবং ভারত বন্ধু, সেটা তো সমর্থন জানাতেই হবে। ইমনবাবু দেখুন, খুব ইন্টারেস্টিং একটা বিষয়, ঠিক এই রকম একটা জায়গায় যখন চীনের একটা প্রভাব বিস্তারের একটা লক্ষ্য রয়েছে, বাংলাদেশে এইরকম ভয়ঙ্কর একটা অশান্তি এবং সেখানে প্রধানমন্ত্রী তিনি তো নিজে সিমি জামাত যোগের কথা বলছেন এখানে, এবং সার্বিকভাবে এটা যে একটা বড় চক্রান্ত সেরকম একটা ইশারা করছেন। ঠিক এই সময়ের মধ্যে একটি বিষয় সামনে আসলো, সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মংলা পোর্ট, সেই মংলা বন্দর নিয়ন্ত্রণের আধা মানে অর্ধেক নিয়ন্ত্রণের দায়িত্ব ভারত পেয়ে গেল। তো এটা একটা খুব ইন্টারেস্টিং একটা মোড় বঙ্গোপসাগরে, এবং আমরা জানি যে ভারত মহাসাগরের 17খানা পোর্টের ওপর নিজেদের আধিপত্য বিস্তার করার চেষ্টা কিছুতে করেও নিয়েছে এবং করছেও, চীন চালিয়েও যাচ্ছে 17টা পোর্টে নিজেদের আধিপত্য বিস্তারের লক্ষ্যে। তো ওই জায়গায় দাঁড়িয়ে এই যে মংলা পোর্টের নিয়ন্ত্রণ পেয়ে যাওয়া ভারতের, সেটা কতটা ইম্পর্টেন্ট হচ্ছে ভারতের যে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে। আরও একটা বিষয়ের সঙ্গে, সেটা হচ্ছে গিয়ে ভারত আগামী দিনে কি নিজেদের দেশকে মানে নিজের মাটিকে রক্ষা করার জন্য ভারত কি সেখানে নেভাল কমান্ড সেখানে তৈরি করতে চাইবে, বা সেখানে কি যুদ্ধ জাহাজ, যুদ্ধ যে সাজোয়া যে মানে যে নৌবহর যেগুলো, সেগুলো কি সেখানে প্ল্যান করার ভাবনা চিন্তা করবে? দেখুন, বাংলাদেশের মাটি 200 নটিক্যাল মাইলস অবধি তার সার্বভৌমত্ব থাকে, বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে। এখানে কখনোই ভারত মানে কোনো রকম ভাবে হস্তক্ষেপ করবে না। এবং ভারতবর্ষ যুদ্ধবাজ দেশ নয় যে আমরা যখনই পারবো কোথাও গিয়ে সৈন্য সামন্ত নামিয়ে দেব। কিন্তু এটা মাথায় রাখতে হবে, ভারত চীনকে কাউন্টার করার জন্য ইতিমধ্যে যে পলিসিটা করেছে, যেটাকে বলা হচ্ছে যে কোয়াড্রিল্যাটারাল সিকিউরিটি ডায়ালগ, অর্থাৎ কোয়াড। এর মধ্যে পড়ছে হচ্ছে জাপান, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত। প্রয়োজনে বাংলাদেশ আমাদের পাশে থাকবে এবং বাংলাদেশের সমর্থন নিয়েই আমাদের যেটুকু নিরাপত্তা রক্ষা করতে হবে। আমরা তো আমাদের নিরাপত্তার জন্য বাংলাদেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারবো না। বাংলাদেশ ভারতকে একসঙ্গে চলতে হবে এই মুহূর্তে, এবং এটা নিশ্চয়ই মংলা পোর্ট, চিটাগং পোর্ট, এবং যেটা কিছুদিন আগে হলো যে অ্যাক্সেস, আমাদের নর্থ ইস্টার্ন রিজনে যে অ্যাক্সেসটা, এই তিনটেই খুব রেলওয়ে এস্টাবলিশমেন্টস, এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এস্টাবলিশমেন্ট ভারতবর্ষ এবং বাংলাদেশের নিরাপত্তার ক্ষেত্রে।
কিন্তু ইমনবাবু একটা প্রশ্ন, যে এই যে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে, কারণ বাংলাদেশের মাটিতে আমরা দেখেছি যে ইউএন লেখা ট্যাঙ্কার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি অভিযোগ করছেন যে দেশের মৃত্যুর সংখ্যা কি করে তাকে তিনি জানেন না, অথচ সেটা আমেরিকার কাছ থেকে তাকে খবর পেতে হচ্ছে। এই অভিযোগগুলো আমরা শেখ হাসিনাকে করতে শুনেছি। তিনি কি এটা বুঝতে পারেননি যে ছাত্র আন্দোলন বা কোটার দাবিতে আন্দোলন, সংরক্ষণের দাবিতে আন্দোলনটা এতটা বড় আকার নিতে পারে? তিনি কি রাজ পাননি আগে? আন্দোলন আগেও হয়েছে, কিন্তু আন্দোলনের মানে দিকটা দেখতে হবে। এটা কি ছাত্র আন্দোলন বলে মনে হচ্ছে? আমার তো একটা জায়গায় সন্দেহ থাকছে। মানে স্ট্র্যাটেজিক পজিশন গুলো আক্রমণ করা হচ্ছে কেন? টেলিকমিউনিকেশন আগুন জ্বালানো হচ্ছে কেন? ছাত্ররা আন্দোলন করবে, এটা স্বাভাবিক, ছাত্রদের ভাবাবেগ থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু ছাত্র আন্দোলন আমরা ভারতবর্ষের মাটিতেও বহুবার দেখেছি, এমনকি চীনের মাটিতে তিয়ানমেন স্কোয়ার দেখেছি, কিন্তু ছাত্র আন্দোলন কখনো এতটা ভায়োলেন্ট হয়নি। লাঠি সোটা নিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া, এটা আমরা কখনো দেখিনি ছাত্র আন্দোলনের রূপ হিসেবে। ছাত্ররা চিরকালই আন্দোলন করেছে। সুতরাং শেখ হাসিনার সরকার, কোন সরকার দায়িত্ব নিয়ে যে 100 ছাত্র মারবে সেটা হতে পারে না। এবং যেটা বলা হচ্ছে যে ইউনাইটেড নেশনস বা এদের যে ইন্টারভেনশন, সেই ইন্টারভেনশনটা স্বাভাবিক থাকতে পারে, কিন্তু এমন কিছু সংগঠন আছে যারা যারা নাম্বারটাকে বাড়িয়ে বলতে পারে। আমার মনে হয় সরকার তদন্ত করে অ্যাকচুয়াল তথ্য, বাংলাদেশ সরকার তদন্ত করে অ্যাকচুয়াল তথ্য পৃথিবীবাসীর কাছে, ভারতের কাছে এবং যুব সমাজের কাছে তুলে ধরুক। ইমনবাবু দেখুন, খুব ইন্টারেস্টিং একটা জায়গা। আমরা 71-এর আন্দোলন আমরা শুনেছি, মুক্তিযুদ্ধর ইতিহাস আমরা সবাই জানি, ভারত কিভাবে বাংলাদেশকে সাহায্য করেছিল সেটাও আমাদের জানা, এবং সেই জায়গা থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেই সম্পর্ক তৈরি হওয়া। এবারে প্রশ্ন হচ্ছে, যেরকম আপনি বললেন যে শুধুমাত্র যে এই ছাত্র আন্দোলনে এই বিষয়টা সীমাবদ্ধ রয়েছে সেরকমটা নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের সামনে বলছেন যে যারা আন্দোলন করছে, ছাত্ররা যদি হয়, ছাত্র আন্দোলনই যদি হয়, তাহলে ছাত্ররা ঢাকার বাইরে অদূরে, মানে ঢাকার বাইরে কোনো একটা জায়গায় তারা জমায়েত করছে, সেখানে তারা প্ল্যানিং করছে, তারপর এসে ঢাকায় তারা এই আন্দোলনটা বা এই যে একদম অশান্তির বাতাবরণ তারা ছড়িয়ে দিচ্ছে। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে গিয়ে সিমি এবং জামাতের কথা উল্লেখ করেছেন শেখ হাসিনা। একই সঙ্গে বিএনপির দায়িত্ব নিয়েও বলেছেন যে বিএনপিও এই অশান্তিতে উস্কানি ছড়াচ্ছে। তো সব মিলিয়ে কোথাও কি মানে ঠিক যেরকমভাবে মানে সেই সময় মানে 71-এ মুক্তিযুদ্ধের সময় ভারত যেরকমভাবে পাশে দাঁড়িয়েছিল, কোথাও কি এই মুহূর্তে পাকিস্তানের প্রচ্ছন্ন মদত লক্ষ্য করা যাচ্ছে, এবং সেটা সেই ঘুরে ফিরে একদম ভারত বিরোধী একটা অবস্থান নিতে হবে, ভারতকে চাপে রাখতে হবে। কোথাও কি এই রকম একটা সিচুয়েশন মনে হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থা দেখে? এটা আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে শুরু হয়েছিল। ইংল্যান্ডে বসে বাংলাদেশিরা ভারত বিরোধী কার্যকলাপ করেছে এবং শেখ হাসিনাকে আক্রমণ করেছেন। এটা লুকোনোর কিছু নেই, ইউটিউবে গেলেই দেখতে পাবেন যে গান বেরোচ্ছে, বুবুজান আপনি ভারত চলে যান, আপনি ভারত মাতার প্রাণ, হাসিনাকে আক্রমণ করে গাওয়া হচ্ছে অনেক। তো এগুলো যারা মদত দিচ্ছে, বিদেশি শক্তির মদত তো আছে। আর 71 সালটা অন্য একটা প্রেক্ষাপট। স্বাধীনতার পরবর্তী সময় প্রথমে তো বাংলাদেশের ছাত্রছাত্রীরা পাকিস্তানি ফোর্সকে মানেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকে সেনাবাহিনী যেভাবে নির্মম অত্যাচার চালিয়েছিল, তার প্রেক্ষাপটে 71 হয়েছিল। এবং সেখানে মুজিব দক্ষিণ এশিয়ায় একটা সর্ববৃহৎ মানে পরিধিতে যে গণতন্ত্রের ডাক দিয়েছিলেন বাংলাদেশের মাটিতে, সেখানে সেকুলার তত্ত্ব ছিল, সেখানে কোন রকম ধর্মীয় তত্ত্ব ছিল না। মুজিব একটি সুন্দর সেকুলার রাষ্ট্র গঠনের ডাক দিয়েছিলেন, এবং তার পয়েন্টগুলো, যে পয়েন্টগুলোর মধ্যে দিয়ে তিনি যে দফার দাবিগুলো জানিয়েছিলেন, সেখানে সেটা স্পষ্ট। কিন্তু আজকের ছাত্র আন্দোলন এত বেশি ভেহেমেন্টলি আক্রমণাত্মক কেন হবে? এবং ওরা কি জানে না যে দেশের সম্পত্তি বা দেশের যে বিষয়গুলো থাকে সেটা সবার, সেটা ছাত্র যুব বৃদ্ধ নির্বিশেষে সবার, সেটা জাতীয় সম্পত্তি, এইভাবে আগুন লাগানো যায় না।
অর্থাৎ স্ট্র্যাটেজিক পজিশনগুলোকে তারা আক্রমণ করছিল। এই বুদ্ধি তাদের নিশ্চয়ই নয়, তাদের বহিঃশক্তি, বাইরের শক্তি নানাভাবে সাহায্য করেছে। এবং আমাদের মনে হয় স্থিতাবস্থা বজায় রাখার জন্য ভারত, বাংলাদেশ এবং সমস্ত গণতান্ত্রিক দেশকে এই মুহূর্তে একসঙ্গে থাকা উচিত, এবং যুব সমাজের নিশ্চয়ই তাদের দাবি থাকবে। এই যে আঙুলগুলো উঠছে, কখনো মনে হচ্ছে যে একটা অভিযোগ উঠছে পাকিস্তানের দিক থেকে বা কখনো চীনের দিক থেকে, এই যে অভিযোগগুলো উঠছে, বিএনপি বা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে বাংলাদেশে, তারা কি এর মাধ্যমে কোনো ফায়দা তুলতে চাইছে? আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনাকে কি চেপে ধরতে চাইছে তারা এর মধ্যে দিয়ে? এটা দীর্ঘদিন ধরে চেপে ধরতে চাইছে। বিএনপি যখনই এসেছে তারা ভারত বিরোধী কার্যকলাপ করেছে। যে তিস্তা, আমাদের যেটা ফারাক্কা ব্যারেজ থেকে শুরু করে সমস্ত সমস্যাগুলো যখন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিল আওয়ামী লীগ, বিএনপি আসার পর সব জায়গায় সমস্যা করেছে। এবং জামাত যেভাবে মাথাচাড়া দিয়ে বাংলাদেশের মাটিতে উঠছে, সিমি বা জামাত, এটা বন্ধ করুক বাংলাদেশ সরকার। আমার মনে হয় এতে অনেকটা বেশি সমস্যার সমাধান হবে। আর আধুনিক যুগে আধুনিকতার সঙ্গে ভারতবর্ষকে, বাংলাদেশের ছাত্রছাত্রীকে দেখতে হবে। ভারতবর্ষ বন্ধু রাষ্ট্র এবং ভারতবর্ষে বহু ছাত্রছাত্রী পড়তে আসেন। ভারতেরও বহু ছাত্রছাত্রী ডাক্তারি পড়তে বাংলাদেশে যান, বহু মানুষ চিকিৎসা করতে বাংলাদেশে আসেন, এমনকি বহু মানুষ সিনেমা থিয়েটার দেখতে পশ্চিমবঙ্গে আসেন। বাংলাদেশ থেকে বহু মানুষ যেমন চিকিৎসা করতেও আসছেন, একাডেমি, রবীন্দ্র সদনে বা শিশির মঞ্চে থিয়েটার দেখতেও বহু বাংলাদেশে আসছেন। এই সুসম্পর্ক, এই বাংলা ভাষাভাষীর যে বন্ধন, সেটা ভারত বাংলাদেশ একসঙ্গে রক্ষা করবে, এটা কাম্য। ইমন কল্যাণবাবু, এবারে দেখুন একটা বিষয়, সেটা হচ্ছে কি, এবারে একটু শেখ হাসিনার সমালোচনার যে জায়গাটা, সেই জায়গাটায় আসি। শেখ হাসিনা সম্পর্কে সেখানকার বিরোধী দল এবং ছাত্রদের মধ্যেও যে একটা ক্ষোভ এবং সাধারণ মানুষের বক্তব্য বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে যে তিনি ওখানে ডিকটেটরশিপ চালাচ্ছেন। শেখ হাসিনা, কোট আনকোট, এই কথাটাই বলা হচ্ছে যে শেখ হাসিনা তিনি ডিকটেটরশিপ চালাচ্ছেন। দেখুন, একদিকে খুব সত্যি কথা যে আমরা ওই রাজনীতিতে যেরকম একটা কথা আছে না, প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, তো সেই প্রতিষ্ঠান বিরোধী হাওয়া তো উঠবে, এটা স্বাভাবিক। শেখ হাসিনা তিনি নিজেই বলছেন যে 2009 সাল থেকে এখনো পর্যন্ত বাংলাদেশের সার্বিক উন্নতির জন্য আমি কাজ করে গেছি। কোথাও কি এই জায়গা থেকেই কোথাও কি একটা শেখ হাসিনার মধ্যে সেই ডিকটেটরশিপ নেতার একটা ভাবমূর্তি লক্ষ্য করা যাচ্ছে? দেখুন, শেখ হাসিনা সরকারে দীর্ঘদিন আছেন ঠিকই, কিন্তু শেখ হাসিনা তো নির্বাচিত প্রধানমন্ত্রী। কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো বলেনি সেখানে ডিক্টেটরশিপ চলছে। কোনো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন তো বলেনি আমি ওখানে ব্যারিকেড, মানে আমরা সরঞ্জাম বা খাদ্যদ্রব্য দেব না বা অন্য কিছু সরবরাহ করব না। ইন্টারন্যাশনাল অবজারভার থাকতেই পারত, ছিল। বাংলাদেশে নির্বাচন হয়েছে এবং সম্পূর্ণভাবে হয়েছে। এরপরে আন্তর্জাতিক মহল যখন এর কোনো সমালোচনা করেনি, বাংলাদেশের মানুষরা যখন সিদ্ধান্ত নিয়েছেন, তারপরে কিন্তু আমাদের বহির্রাষ্ট্র হিসেবে এখানে কোনো রকম মন্তব্য করাটা ঠিক বলে আমার মনে হয় না। কিন্তু শরিকদের মধ্যে থেকেও কোথাও কি একটা বিদ্রোহের সুর শোনা যেতে পারে ভবিষ্যতে এই ঘটনাকে কেন্দ্র করে? কারণ শরিকরা আওয়ামী লীগের, তাদের মধ্যে কিন্তু একটা সুর শোনা গিয়েছিল যে খুব প্রয়োজন ছাড়া শরিকদের কথা শোনেন না শেখ হাসিনা, এইরকম একটা বক্তব্য তাদের মধ্যে থেকে উঠে এসেছিল। তাহলে তারা সরে এসে অন্য দল তৈরি করুক। গণতান্ত্রিক কাঠামো তো আছে ভারতবর্ষেও, তো অনেক সময় শরিকদের মধ্যে সমস্যা আমরা দেখতে পাই। তো এখানে কোয়ালিশন গভর্নমেন্ট চলে, তো গণতান্ত্রিক প্ল্যাটফর্ম যখন আছে, সংবিধান যখন আছে, মানে হাসিনাকে শুনতেই হবে শরিকদের কথা, এরকমও তো কোনো কথা নেই। তারা যদি মনে করে যে তারা অন্য কোনো দল করবেন, তারা গণতান্ত্রিক পদ্ধতিতে সেটা করুন, তারপরে দেখা যাক না। এরকম তো হতে পারে না যে হাসিনা যেটা বলছে তারা জোর করে শুনে নিচ্ছেন। তাদের বক্তব্য সেটা সামনে তারা রাখুন, তারা নিজেদের মধ্যে আলোচনা করুন, তাদের সার্বভৌম রাষ্ট্র হিসেবে তারা নির্বাচিত প্রতিনিধিকে সম্মান জানান, এটাই কাম্য। তারা যত বেশি বলবে বাংলাদেশ এই মুহূর্তে জ্বলন্ত একটি অবস্থায় আছে, তত বেশি ক্ষতিকর হবে আগামী প্রজন্মের কাছে। আমার মনে হয় স্থিতাবস্থাটা বজায় রাখাটা এই মুহূর্তে জরুরি বাংলাদেশের প্রেক্ষাপটে। দেখুন, সেই স্থিতাবস্থা বজায় রাখার জন্যই কিন্তু সেনাকে নামাতে হয়েছে, কারফিউ জারি রয়েছে, সার্বিকভাবে যেটা একজন প্রশাসকের করা উচিত সেটা তিনি করছেন। এবারে বাইরের যে দেশগুলো, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে একটা বদনাম তো হচ্ছেই।
বাইরের সংবাদ মাধ্যমে এটা দেখা যাচ্ছে বা এটা লেখা হচ্ছে যে বাংলাদেশে এতজন স্টুডেন্টকে মেরে ফেলা হলো, এতজন স্টুডেন্টকে গুলি করা হলো। তো এটা একটা দিক, কিন্তু আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যদি একটু ভেতরে এর বিষয়ে যাওয়া যায় তাহলে দেখা যাবে যে এই কোটার বিরুদ্ধে যে আন্দোলন, যেটা নিয়ে এই রকম পরিস্থিতি বা পরিসর তৈরি হয়েছে 2018 সালে, এবং তারপর এই কোটাকে একবার বাংলাদেশ সরকার পুরোপুরি তুলে দেওয়ারও সিদ্ধান্ত নিয়েছিল এবং সেই মতো ইমপ্লিমেন্টও হয়েছিল। হাইকোর্টে মামলা হয় মুক্তিযোদ্ধাদের পরিবারের তরফ থেকে, তারপর সেই কোটাকে আবার বলবৎ করার নির্দেশ দেওয়া হয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় বাংলাদেশ সরকার। তার মানে আমরা যদি পুরো লজিক্যালি দেখি তাহলে বাংলাদেশ সরকার মানে শেখ হাসিনার সরকার তার মানে এই কোটার বিরুদ্ধেই, এবং এই কোটার বিরুদ্ধেই তারা আদালতের দ্বারস্থ হলো, সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হলো। কিন্তু তা সত্ত্বেও ছাত্রদের আন্দোলন কিন্তু সরকার বিরোধী আন্দোলন জারি থাকলো। আমার প্রশ্নটা এইখানেই যে সরকার এই সংরক্ষণকে তুলে দিতে চাইছে, যে সরকার সুপ্রিম কোর্টে যাচ্ছে, সেই সরকারের বিরুদ্ধে এই রকম রক্তক্ষয়ী আন্দোলন, মানে ছাত্ররা নিজেদের প্রাণ দিতেও পিছপা হচ্ছে না, বুক চিতিয়ে তারা গুলি খেয়ে যাচ্ছে, মানে এটার নেপথ্যে কি রয়েছে যদি একটু আরো বিস্তারিত বলেন। আমি তো আগেও বললাম, ছাত্ররা একটা ইমোশনাল ক্রাউড, ছাত্ররা খুব সেন্সিটিভ একটা ক্রাউড, তাদের অন্যরকম ভাবে ডিল করতে হয়। কিন্তু ছাত্রদের এগিয়ে দিয়ে, সামনের সারিতে এগিয়ে দিয়ে যারা মূল মাথা, চীন, পাকিস্তান, যারা উস্কে দিচ্ছে এ ধরনের আন্দোলন, সেগুলোর ওপর আন্তর্জাতিক সংস্থার ব্যবস্থা নেই। আন্তর্জাতিক সংস্থারও ইন্টারন্যাশনাল, বিশেষ করে চীন এবং পাকিস্তানের একটা বড় যেটা সুবিধে সেটা হচ্ছে পোর্ট অঞ্চলগুলো দখল করা, ইন্ডিয়ান ওশান দখল করা, বে অফ বেঙ্গল দখল করা। ভারতকে যত চাপে রাখতে পারবে, ভারত তার নর্থ ইস্টার্ন রিজন থেকে তত বেশি বিচ্ছিন্ন হবে, আবার একইভাবে সাউথ ইস্ট এশিয়ার দেশগুলোর সাথে বিচ্ছিন্ন হবে। তাই বাংলাদেশকে ডিফিউজ করে দেওয়াটা এখন সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে এই বৃহৎ শক্তি, চীনের মতো শক্তি, যারা এই মুহূর্তে আমাদের সাথে সহাবস্থান করছে। এটাই ইমনবাবু, এই জায়গাটাই ধরতে চাইছিলাম যে যদি একবার চীন কোথাও নাক গলিয়ে ঢুকে পড়তে পারে, তাহলে শুধুমাত্র যে বঙ্গোপসাগরে যে 200 নটিক্যাল মাইলসের কথা যেটা আপনি বারবার করে বলছেন যে একটা আন্তর্জাতিক জলসীমানা রেখা রয়েছে, কিন্তু অন্যদিকে বাংলাদেশ তো একেবারেই ভারতের কাছে এবং একেবারে ঘাড়ের কাছে। তো সেই জায়গায় যে ঢোকালাম, সেই দিকটাও কি চীনের কাছে অত্যন্ত ওপেন হয়ে যাবে, যেটাকে আমরা চিকেন স্নেক বলি? সংঘর্ষের ঘটনা অতীতেও আমরা দেখেছি। সেই কারণেই কি চীনের আরো বেশি করে নজর, মানে দ্বিতীয় শ্রীলঙ্কা বানানোর কোনো চেষ্টা কি চীন চালিয়ে যাচ্ছে এই সুযোগে? এটা চীন চিরকাল চালিয়েছে। এই রিজনটাকে বলা হচ্ছে, একেবারে ভারতবর্ষের আভ্যন্তরে বলা হচ্ছে কম্প্যাক্ট রিভলিউশনারি জোন, বা ওদিকটা বলা হচ্ছে গোল্ডেন ট্রায়াঙ্গেল বা গোল্ডেন ক্রিসেন্ট। আর ওয়ান বেল্ট ওয়ান রোড তো বানিয়ে দিয়েছে, নতুন করে তাদের বানাবার কিছু নেই। আর লাসা থেকে কাঠমান্ডু রেলওয়ে ট্র্যাকও বানিয়ে দিয়েছে, ত্রিকোণ রেলওয়ে ট্র্যাক বানানোর কাজ শুরু হয়ে গেছে। মানে শুধু বাংলাদেশ ভূখণ্ডটাই বাকি রয়েছে। বাংলাদেশ ভূখণ্ডে তারা তো অনেক টাকা ইনভেস্ট করেছে, কিন্তু বিশ্বাসযোগ্যতা অর্জন। কিন্তু ভারতের বিদেশ নীতি এমন সুন্দরী হয়েছে, যেখানে চীন শ্রীলঙ্কাতে এমন অর্থনৈতিক সংকট তৈরি করেছিল, এখন আর প্রতিবেশী রাষ্ট্ররা চীনের ইনভেস্টমেন্টে বিশ্বাস করছে না। তার মানে ব্যালেন্সড গ্রোথের দিকে সমস্ত রাষ্ট্রই যাচ্ছে। মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং বাংলাদেশও কোনো মতেই চীনের এই ফাঁদে পা দেবে না। ঠিক একইভাবে একটা জিনিস দেখুন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা বললেন যে বাংলাদেশ চীনের ফাঁদে পা দেবে না, কিন্তু চীন এমন একটা দেশ, তারা এই যে বদমাইশিগুলো সেগুলো কিন্তু চালিয়েই যায়। মানে আমি যদি একটু যেরকম ডোকলামের কথা আমরা শুনলাম, এর পাশাপাশি লাদাখে প্যাংগং সুর পাশে কীরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল ভারতীয় জওয়ানদের সঙ্গে চীনা জওয়ানদের। তো এবারে এইরকম একটা পরিস্থিতি তো বিভিন্ন সময় চীন চালিয়ে যাচ্ছে। ইভেন এখনো পর্যন্ত একেবারে এলএসি বরাবর প্রচুর এরকম কনস্ট্রাকশন চীন করছে, ব্রিজ বানাচ্ছে, গ্রাম বানাচ্ছে, এই রকম খবরও পাওয়া যায়, স্যাটেলাইট ইমেজও তার সামনে আসছে। এবারে প্রশ্নটা হচ্ছে, মানে আমি একদম স্পেসিফিকভাবে বাংলার দিক থেকে আশঙ্কার জায়গা বললাম, ইন্দিরা একটু আগেই চিকেন স্নেকের কথা বললো, যদি সেইটা সম্ভব হয়, যদি সেদিক থেকে চীন ঢুকতে পারে, তাহলে সবার আগে তো অ্যাটাকটা বাংলাতেই হবে। মানে সব থেকে মানে একদম বলা যায় হাতের মোয়া পেয়ে যাবে একদম চীন। এই রকম পরিস্থিতি কি তৈরি হতে পারে? দেখুন, এখন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হয়,
সেটা বাংলাদেশের ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে হচ্ছে। এখন সরাসরি যুদ্ধ হয় না, কারণ নিউক্লিয়ার উইপেন ইজ আ উইপেন অফ ডেটারেন্স, এখানে যুদ্ধ হয় না। কিন্তু যেগুলো আপনি বলছেন, এই অস্থিরতা থাকবে, চীন করে যাবে, কিন্তু চীন এটাও জানে ভারতের বাজার এখনো রপ্তানি আমদানির ক্ষেত্রে চীন গুরুত্বপূর্ণ, এবং চীনের জাহাজকে আসতেই হবে এখানে। কারণ চীন তো এমপ্লয়মেন্ট, এমন প্রোডাকশন বাড়াচ্ছে ওরা সব জায়গায়, প্রোডাকশন সেক্টরটা বিক্রি করবে কোথায়? ভারত, বাংলাদেশ, পাকিস্তান ছাড়া। সুতরাং চীন এই বিরক্তিটা আমাদের ওপর চাপিয়ে দেবে, কিন্তু একই সঙ্গে তাদের যে ইম্পেরিয়ালিস্ট থট, জমি দখলের যে কল্পনা, সেটাও তারা থামাবে না। কোথাও কি মনে হয় যে আমেরিকা খানিকটা রেগে রয়েছে হাসিনা সরকারের ওপর বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর? এমন কিছু কাজ কি অতি সম্প্রতি হয়েছে আমেরিকার সঙ্গে যে তারা রেগে যেতে পারে? কারণ ইউএন লেখা ট্যাঙ্কার বাংলাদেশের রাস্তায় ঘুরছে, এবং যেভাবে বিমানে নজরদারির ছবি আমরা দেখেছি। শুনুন, ট্যাঙ্কারটা তো হাওয়ায় আসেনি, মানে কিছু না প্রশ্নটা কিছু সেটাই, একদম। যদি আসে, আমার মনে হয় সমস্ত তথ্যগুলোকে তুলে ধরা হোক। ইউএনটা কে লিখেছে, কারা লিখেছে, এগুলো হতেই পারে। যখন অস্থিরতার সৃষ্টি হয় তখন নানাভাবে এই ধরনের জিনিস প্রভোকেশন হয়। আমার মনে হয় না ইউনাইটেড নেশনস থেকে এখানে ট্যাঙ্ক ঢুকেছে, জলপথে বা স্থলপথে বা যে কোনো পথেই হোক, আকাশপথে। তো হেলিকপ্টারও তো দেখা গিয়েছে। এগুলো পথে UN লেখা, কেউ লিখেও দিতে পারে। সর্বাঙ্গ এবং পূর্ণাঙ্গ তদন্তের প্রয়োজন, এবং মানুষের কাছে কি হয়েছিল ধীরে ধীরে নিশ্চয়ই বেরোবে। এখানে শুধুমাত্র যুব সমাজ এত মৃত্যু একটি মাত্র কারণের জন্য হতে পারে না। আমি যেটা বললাম, যুব সমাজ, আমিও তো শিক্ষক, যুব সমাজ কোনোদিন এইরকম ভাবে ভায়োলেন্ট হয়ে পড়ে না। তারা ভায়োলেন্ট হয় যখন একটা বৃহত্তর কাজ থেকে, সেটা নেতাজি সুভাষচন্দ্র বসুর সময় হতে পারে, বা সেটা বাংলাদেশের মুক্তিযুদ্ধে হতে পারে। তো মানে মুক্তিযোদ্ধার সংরক্ষণ থাকবে কি থাকবে না, তার জন্য এতটা ভয়াবহ রূপ। ঠিক এই জায়গা থেকেই আপনার কাছে আজকের শেষ প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে শেখ হাসিনার কাছে কি শেষ খড়কুটো, মানে সবকিছুর শেষে সেই ভারত, এবং তার উপহারে কি এই মংলা পোর্ট? আপনার প্রতিক্রিয়া? ভারত বাংলাদেশের সঙ্গে ছিল, এবং হাসিনার দীর্ঘ ইতিহাসে তার বাবার যে আন্দোলন, পিতার যে আন্দোলন, মুজিবের যে আন্দোলনের ভিত্তিতে বাংলাদেশের পরিকল্পনা, বাংলাদেশের জন্ম, সেই সূত্র ধরে হাজার হাজার বাঙালির যে সংযোগ, সেটা তো হাসিনা কোনোদিন ভুলতে পারবেন না। তার পরিবারকে হত্যা করে মারা হয়েছিল। ভারত একমাত্র রাষ্ট্র যার পাশে ছিল, এবং ভারতবর্ষ এখনো তার পাশে থাকবে, এটা হাসিনা সরকার, কেন হাসিনা তো ব্যক্তিগতভাবে জানেনি। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে ছিলেন। ইন্দিরা, একটা জিনিস বোঝা গেল যে এই নাটের গুরু, মানে বাংলাদেশে এই অশান্তির নেপথ্যে নাটের গুরু আর যেই হোক, ভারত কিন্তু নয়। তার কারণ ভারতের সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে বাংলাদেশের স্থিতাবস্থা ভীষণ রকমভাবে জরুরি, তাই নয় কি? আমাদের নজর অবশ্যই থাকবে যে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে যায়, আমরা অবশ্যই নজর রাখবো। আপনারাও দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন। একটা কমা